দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের মানুষ বিদেশমুখী না হয়। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। চিকিৎসকদের সংগঠন ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় সংসদের এলডি হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে যোগ দিয়ে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধের জায়গা থেকে চিকিৎসকদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশকে নতুন করে গড়ে তোলবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে আজকে অত্যন্ত আমি মনে করি যে এটা একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। পরে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়, চিকিৎসকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের সব মানুষ মানসম্মত চিকিৎসা পায়। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। দীর্ঘমেয়াদে একটি টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। জ্বালানি খাত বেসরকারিতে ছাড়ার পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স দিয়েছে সরকার। সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপের প্রতিবাদে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাত নেতা এসব কথা বলেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের মতোই যদি দেশে লুটপাট চলে তাহলে জুলাই আন্দোলনের কি প্রয়োজন ছিল। অভিযোগ করেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণ করে একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং একতরফা হাত বদল করা হচ্ছে। জামাতে ইসলামে বাজার অর্থনীতির ও বেসরকারি বিনিয়োগের বিরোধী নয় দাবি করেন মিয়া গোলাম পরোয়ার। আমরা একটানা যেমন প্রাইভেটাইজেশনের বিরোধীও নই, আবার সরকারিকরণও বিরোধী নই। ক্ষেত্র বিশেষে সেক্টর ভিত্তিক বিভিন্ন খাতের অবস্থা ভেদে কখন কোন খাতটা বেসরকারি খাতে দেওয়া যায়, আবার কোনটা সরকারি খাতে রাখতে হবে, সেটা অবস্থা বুঝে জামাত ইসলামীর ইকোনমিক পলিসিতে আমরা এটা উল্লেখ করেছি। ঢালাওভাবে আমরা বেসরকারিকরণের বিরোধী নই। 2 সপ্তাহেরও বেশি সময় পর গ্যাস সরবরাহ বাড়ায় যানবাহন চালকদের দুর্ভোগ কমেছে। কিছুটা স্বস্তি ফিরেছে বাসাবাড়ি ও শিল্প কারখানাতেও। গ্যাস সরবরাহ বেড়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও। টানা 16 দিন অকেজো থাকার পর গেল 6 আগস্ট থেকে দৈনিক 23 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে এক্সিলারেটর ভাসমান টার্মিনাল। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 236 কোটি ঘনফুট। আরপিজিসিএল এর তথ্য মতে 2-1 দিনের মধ্যে পুরোদমে সরবরাহ ফিরবে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি। এতে যুক্ত হবে আরও 23 থেকে 35 কোটি ঘনফুট গ্যাস। এছাড়া মহেশখালীতে
এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছে সরকার। এরই মধ্যে জ্বালানি সচিব সাইফুল ইসলামকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে জিয়াউল হককে। শুক্রবার শনিবার 2 দিনই গ্যাস ভালো পাচ্ছি, সিরিয়াল টিরিয়াল তেমন নাই, মানে একটু স্বস্তি পাচ্ছি আর কি। আগে তো 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যেত, সিরিয়ালের জায়গা থাকতো না, কথা বল মামলা খাইতাম, এটা খাইতাম ওইটা খাইতাম, এখন আর ওই কষ্টটা নাই। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নিতাম, কিন্তু আমরা এই লাইনেই রাখতে হইতো। আর এখন এই যে আসছি মানে 5 মিনিট লাগছে, ঠিক আছে, 5 মিনিটে গ্যাস নিয়ে নিছি। কিছুদিন আগে খুবই সমস্যা ছিল গ্যাসে, এখন আশা করি আজকে তো সরাসরি এসে পাম্পে নজেনে গ্যাস নিয়ে নিলাম। গত 2 সপ্তাহের তুলনায় এখন যথেষ্ট শান্তিতে আছি, তো আশা করি সরকার কন্টিনিউ রাখবে এই ব্যবস্থাটা। পলাতক শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারের দ্বিমুখী আচরণে দিল্লির সাথে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে, অন্যদিকে বাংলাদেশ বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট আশিক মাহমুদের। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে পলাতক শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমের যে সুযোগ দেওয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। কোন পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-ও বেশি মানুষকে হত্যা করেছেন, এর পরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে, দুইটাতে একসাথে যায় না। দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে না আনে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। সেজন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্য শিক্ষা শ্রেণীর ছাত্র হিসাবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ, আবহ সৃষ্টি করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। কোন রকমের উস্কানিতে আমরা পা দেব না, গণতান্ত্রিক চর্চা আমরা অব্যাহত রাখবো। কেউ যদি আমাদেরকে গালি দেয়, তারপরের দিন আমরা সেটার প্রতিবাদ জানাবো। আশিক মাহমুদ, 71, ঢাকা। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চিত্র প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি না থাকায় ক্ষোভ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র ও জুলাই আন্দোলনের ছবি রয়েছে, কিন্তু জিয়াউর রহমানের কোনো ছবি নেই। বিষয়টি রাজনৈতিকভাবে নানা প্রশ্নের জন্ম দেয়। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত 5 আগস্ট থেকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের সরকারি বাসভবনে জুলাই এখনো শেষ হয় নাই শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র এবং জুলাই আন্দোলনের ছবি রাখা হয়েছে, কিন্তু কোথাও স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি নেই। জানিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা।
প্রদর্শনীর শেষ দিনে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এর পেছনে রাজনৈতিক তাৎপর্য রয়েছে। বিষয়টি নতুন রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো মানে এই বিষয়টা খুবই রহস্যজনক মনে হচ্ছে যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে, কথা বলেছেন, সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি? এইটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে, একটা মানে পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তারা ভালো মতো এই জিনিসটিকে দেখছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুব সচেতনভাবে বাদ দিয়ে বিকৃত ইতিহাস উপস্থাপন করা হচ্ছে কিনা তা বিশ্লেষণ করা প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। ১১টার সময় ডিজিএফআই এর জেআইসি সেল বা আয়নাঘরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্মম নির্যাতন করা হয়েছিল। এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তার অভিযোগ, ফ্যাসিস্ট আমলে ভিন্ন মতের মানুষদের ধরে এনে এই টর্চার সেলে দিনের পর দিন আটকে রেখে চালানো হতো অমানবিক নির্যাতন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। একটি অন্ধকার করিডোর, চারপাশের দেয়াল এতটা নিঃশব্দ, ভেতর থেকে ভেসে আসা আর্তনাদও যেন আটকে যেত সেখানেই। অভিযোগ, ঢাকা সেনানিবাসে ডিজিএফআইয়ের সদর দপ্তরে অবস্থিত 2তলা ভবনের নিচতলায় থাকা সংকীর্ণ 26টি কুঠুরিতে বছরের পর বছর বন্দি রেখে নির্যাতন করা হতো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরোধী মতের মানুষদের। 17 বছর আওয়ামী লীগ শাসনামলে গুম, নির্যাতন আর বন্দিত্বের যে ভয়াবহ চিত্রের অভিযোগ উঠে এসেছে, তারই যেন নীরব সাক্ষী এই গোপন বন্দিশালা, যেটি পরিচিতি পেয়েছে ডিজিএফআইয়ের আয়নাঘর নামে। শনিবার সেই গোপন বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, ১/১১ উত্তাল সময়ে এই আয়নাঘরেই বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এইটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই বিচারের বাইরে রাখা হবে না। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়। তবে আয়নাঘর পরিদর্শন শেষে ভিন্ন দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা। তাদের ভাষ্য,